প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে মিসাইলের পরীক্ষা চীনের, উদ্বিগ্ন ৩ শক্তিধর দেশ। প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে দুরলপল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করেছে চীনের নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। বেইজিংয়ের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সিনহুয়া জানায়, সোমবার স্থানীয় সময় 12:01 দক্ষিণ প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা একটি পারমাণবিক সাবমেরিন থেকে দুরলপল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করেছে চীনের নৌবাহিনী। সংবাদ সংস্থাটির দাবি, এই পরীক্ষাটি ছিল চীনের বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ। এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয়নি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং নিশ্চিত করেছেন, প্রশান্ত মহাসাগরে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনার বিষয়ে চীন আগে থেকেই তাদের সরকারকে অবহিত করেছিল। তা সত্ত্বেও তিনি এই পদক্ষেপকে রাজতান্ত্রিক স্থিতিশীলতা বিনষ্টকারী হিসাবে আখ্যায়িত করেছেন। ফিজির রাজধানী সুভায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ওয়ং সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়া সর্বদাই স্পষ্ট করে বলেছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের দ্রুত সামরিক শক্তি বৃদ্ধিরই অংশ। তবে সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে বেইজিংয়ের স্বচ্ছতার ঘাটতি রয়েছে এবং এর প্রকৃত উদ্দেশ্য কী সে বিষয়ে এই অঞ্চলের দেশগুলো কিছু জানে না। এদিকে জাপানের সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি তাদেরকেও জানানো হয়েছিল। তারা চীনকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছিল। টোকিওর পক্ষ থেকে বলা হয়েছে, চীনা সামরিক বাহিনীর ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি। জাপান সরকার আরও যোগ করেছে, গত রবিবার চীনা কর্তৃপক্ষ তাদের কোস্ট গার্ডকে কিছু ধ্বংসাবশেষ পড়ার বিষয়ে সতর্ক করেছিল, যা জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ভেতরে পড়তে পারে। নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের মাত্র কয়েক ঘন্টা আগে তাদের এই পরিকল্পনার কথা জানানো হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স একটি বিবৃতিতে বলেন, নিউজিল্যান্ড এটিকে অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক ঘটনা হিসাবে বিবেচনা করেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে চীন তাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা পরীক্ষার ক্ষেত্র হিসাবে ব্যবহার করুক আমাদের কাম্য নয়। এদিকে খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ধর্মীয় ও রাজনৈতিকভাবে কি বার্তা দিচ্ছে ইরান? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত অনুষ্ঠানগুলোতে সরকারপন্থী ধর্মীয় ও রাজনৈতিক বার্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে। সুচিন্তিত বক্তব্য, পরিকল্পিত কর্মসূচি এবং সংগঠিত জনসমাবেশের মাধ্যমে তেহরান এমন একটি বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে, যেন 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানি সরকারের সমর্থকদের মধ্যে ঐক্যের চিত্র ফুটে উঠছে। তেহরানে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের মধ্য দিয়ে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শোকযাত্রার মধ্য দিয়ে তার মরদেহ ইরানের বিভিন্ন শহরে নেওয়া হবে। ইরাকের বিভিন্ন শহরেও হবে শোকযাত্রা। এই শোকযাত্রার প্রতিটি ধাপে খামেনির জীবন, রাজনৈতিক উত্তরাধিকার এবং সামগ্রিকভাবে শিয়া সম্প্রদায়ের নানা প্রতীকী দিককে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হবে। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে তিনি নিহত হন। এরপর গত মার্চ মাসে তার ছেলে মোজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। ইরানে সরকারিভাবে দেওয়া বার্তাগুলোতে খামেনির মৃত্যুকে শাহাদত হিসাবে উল্লেখ করা হচ্ছে। একই সঙ্গে তার মৃত্যুতে শোক প্রকাশকে জাতীয় দায়িত্ব হিসাবে উপস্থাপন করছে ইরানি কর্তৃপক্ষ। শেষ বিদায়ের আয়োজনের আনুষ্ঠানিক স্লোগান, আমাদের উঠে দাঁড়ানো উচিত। ইরানের বিভিন্ন স্থানে টানানো ব্যানার এবং শোকাহত মানুষের বহন করা পোস্টারে এই স্লোগান দেখা যাচ্ছে। মুষ্টিবদ্ধ হাতের একটি প্রতীকী চিত্র খামেনির শেষকৃত্যের সবচেয়ে পরিচিত প্রতীকে পরিণত হয়েছে। তার মৃত্যুর পর থেকে ইরানের সরকারি প্রচারে এই প্রতীক ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এটি আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনির নামে প্রচারিত একটি খুদে বার্তা থেকে অনুপ্রাণিত বলে জানানো হচ্ছে। সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি এবং তার কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি। শেষ বিদায় সংক্রান্ত আনুষ্ঠানিকতার অংশ হিসাবে বিভিন্ন সাজসজ্জা ও প্রচারণায় কালো ও লাল রঙের ব্যাপক ব্যবহার করা হয়েছে। এই 2 রঙের মাধ্যমে শোক, শাহাদাত এবং প্রতিশোধের আহ্বান, এই 3 বার্তা একসঙ্গে তুলে ধরা হচ্ছে। নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করার কিছুদিন আগে গত 12 মার্চ ওই খুদে বার্তা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, 1981 সালে বোমা হামলায় হত্যা চেষ্টার সময় স্প্লিন্টারের গুরুতর আঘাত ও দগ্ধ হওয়ার কারণে আয়াতুল্লাহ আলী খামেনি তার ডান হাতের কার্যক্ষমতা হারিয়েছিলেন। মুজতাবা নাকি শুনেছেন, ওই সময় খামেনির সুস্থ হাতের মুষ্টি শক্ত করে বন্ধ ছিল। নিরাপত্তাজনিত ঝুঁকি এবং সম্ভাব্য হত্যাচেষ্টা এড়ানোর জন্য মুজতাবা খামেনি তার শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচিগুলোতে প্রকাশ্যে অংশ নেবেন না বলেই ধারণা করা হচ্ছে। শেষ বিদায় সংক্রান্ত আনুষ্ঠানিকতার অংশ হিসাবে বিভিন্ন সাজসজ্জা ও প্রচারণায় কালো ও লাল রঙের ব্যাপক ব্যবহার করা হয়েছে। এই 2 রঙের মাধ্যমে শোক, শাহাদাত এবং প্রতিশোধের আহ্বান, এই 3 বার্তা একসঙ্গে তুলে ধরা হচ্ছে। গতকাল রবিবার বিকেলে প্রকাশিত একটি বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, নিজেদের নেতাকে শেষ বিদায় জানাতে এবং তার শোকযাত্রায় অংশ নিতে সমবেত এই জনসমুদ্র 2টি স্লোগান উচ্চারণ করছে, শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ এবং ইরানের শহীদ নেতার রক্তের প্রতিশোধ।
আজ সোমবার তেহরানে মূল শোকযাত্রা শুরুর আগে শেষ শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় প্রার্থনার জন্য গত শনিবার ও গতকাল রবিবার খামেনির মরদেহ রাজধানীর বৃহত্তম ধর্মীয় কমপ্লেক্স গ্র্যান্ড মুসাল্লা মসজিদে রাখা হয়েছে। সেখানে একটি বিশাল লাল পতাকা উত্তোলন করা হয়েছে। পতাকাটিতে আরবি ভাষায় লেখা হয়, হে হুসেনের প্রতিশোধ গ্রহণকারীরা। এই স্লোগানের মাধ্যমে খামেনির হত্যাকাণ্ডকে প্রতিবেশী দেশ ইরাকের কারবালার ঘটনার সঙ্গে যুক্ত করা হচ্ছে। প্রায় 1300 বছর আগে সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসেনকে প্রথম উমাইয়া খলিফা মুয়াবিয়া প্রতিষ্ঠিত বাহিনীর হাতে নিহত হতে হয়েছিল। বহু শিয়া মুসলিমের কাছে উমাইয়া রাজবংশের শাসন অবৈধ ও নিপীড়নমূলক শাসনের প্রতীক হিসাবে বিবেচিত হয়। খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় বিভিন্ন প্রতীকী বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে ধর্মীয় দায়িত্ব হিসাবে তুলে ধরা হচ্ছে। তবে ইরানি কর্তৃপক্ষ কিভাবে সেই প্রতিশোধ নিতে চায় তা এখনও স্পষ্ট নয়। 2020 সালে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার পর ইরানি সেনাবাহিনী ইরাকে অবস্থিত কিছু মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল। তবে ওই হামলায় কোনো মার্কিন সেনা নিহত হয়নি। এরপরও ইরান বলেছিল, অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি বিতাড়িত করাটাই তাদের দীর্ঘমেয়াদী প্রতিশোধের কৌশল। শিয়া সম্প্রদায়ের রাজনৈতিক মানচিত্র। খামেনির মরদেহ বহনের জন্য যে পথ বেছে নেওয়া হয়েছে সেটিও একটি রাজনৈতিক ও ধর্মীয় বার্তা বহন করে। এই পথ তেহরানের দক্ষিণে অবস্থিত শিয়া সম্প্রদায়ের পবিত্র শহর কুম থেকে শুরু হয়ে ইরাকে শিয়াদের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নাজাফ ও কারবালা অতিক্রম করবে। এরপর তাকে সমাহিত করা হবে মাশহাদে ইমাম রেজার মাজারে। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদ থেকে। এই মসজিদ ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনিকে সম্মান জানাতে নির্মিত করা হয়েছিল। বিশ্লেষকের মতে এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের এই দুই গুরুত্বপূর্ণ নেতার মধ্যে একটি প্রতীকী ধারাবাহিকতা ও সংযোগ তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কুম শহরটি ইরানের ধর্মীয় নেতৃত্বের বৈধতা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমর্থনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলোই ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম ভিত্তি। খোমেনির সমর্থনে পাহলভি রাজবংশের বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদও এই শহর থেকেই শুরু হয়েছিল। ওই আন্দোলন 1 বছর পর 1979 সালের ইসলামী বিপ্লবে রূপ নেয়। ইরাকের নাজাফ ইরানের বাইরে শিয়া মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্তৃত্বের কেন্দ্র। এই শহরের সঙ্গে শিয়া সম্প্রদায়ের 12 ইমামের প্রথম ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্ক আছে। তার মাজারকে কেন্দ্র করেই নাজাফ শহরের বিকাশ হয়েছে। বর্তমানে এটি শিয়া মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। কারবালা ও মাশহাদে শোকযাত্রার মধ্য দিয়ে খামেনির মরদেহ এমন একটি প্রতীকী সফর সম্পন্ন করবে যা ইসলামী প্রজাতন্ত্র ইরানের আদর্শগত ভিত্তি এবং শিয়া ধর্মীয় নেতৃত্বের প্রধান কেন্দ্রের প্রতিনিধিত্ব করে। বিশ্লেষকের মতে 5 দশক ধরে স্বাধীনতা সীমার ছাড়িয়ে শিয়া ইসলামের আদর্শ ও প্রভাব বিস্তারে ইরানি ধর্মীয় নেতৃত্ব যে প্রচেষ্টা চালিয়ে এসেছে, এই শোকযাত্রা সেই আদর্শিক ধারারই প্রতীকীভাবে তুলে ধরে। ইরাকের নাজাফ হল ইরানের বাইরে শিয়া মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এই শহরের সঙ্গে শিয়া মুসলিমদের কাছে শ্রদ্ধাভাজন হিসাবে বিবেচিত 12 ইমামের প্রথম ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্ক আছে। তার মাজারকে কেন্দ্র করেই নাজাফ শহরের বিকাশ হয়েছে। বর্তমানে এটি শিয়া মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। কারবালা ও মাশহাদে শোকযাত্রার মধ্য দিয়ে খামেনির মরদেহ এমন একটি প্রতীকী সফর সম্পন্ন করবে যা ইসলামী প্রজাতন্ত্র ইরানের আদর্শগত ভিত্তি এবং শিয়া ধর্মীয় নেতৃত্বের প্রধান কেন্দ্রের প্রতিনিধিত্ব করে। বিশ্লেষকের মতে 5 দশক ধরে স্বাধীনতা সীমার ছাড়িয়ে শিয়া ইসলামের আদর্শ ও প্রভাব বিস্তারে ইরানি ধর্মীয় নেতৃত্ব যে প্রচেষ্টা চালিয়ে এসেছে, এই শোকযাত্রা সেই আদর্শিক ধারারই প্রতীকীভাবে তুলে ধরে। গত শুক্রবার খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফালেস্তিনের হামাস এবং ইসলামিক জিহাদ ও ইয়েমেনের হুতি আন্দোলনের প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। খামেনির কফিনের সামনে উপস্থিত প্রতিটি বিদেশি প্রতিনিধি দলের জন্য সরকার নির্ধারিত একজন পবিত্র কোরআনের একটি নির্দিষ্ট আয়াত তেলাওয়াত করেন। এরপর তারা ইরানি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হামাস, হিজবুল্লাহ এবং পাকিস্তানের প্রতিনিধি দলের জন্য নির্বাচিত আয়াতগুলিতে প্রতিজ্ঞার প্রতি আনুগত্য, অবিচলতা এবং আল্লাহর প্রতি একনিষ্ঠতার বার্তা তুলে ধরা হয়। ইরানি কর্তৃপক্ষ পাকিস্তানকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসাবে উল্লেখ করেছে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় পাকিস্তান যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে সেটিও তুলে ধরা হয়েছে। রিয়াদ থেকে আসা একটি প্রতিনিধি দলের জন্য নির্বাচিত একটি কোরআনের আয়াত নিয়ে আরবি ভাষার গণমাধ্যমে বিশেষভাবে আলোচনা হয়েছে। ওই আয়াতে বর্তমান সৌদি আরবের মদিনার কাছে 7ম শতকে সংঘটিত বদরের যুদ্ধে মুখোমুখি হওয়া মুসলিম ও কাফিরদের দুই পক্ষের কথা উল্লেখ আছে। আয়াতটির অর্থ হল, মুমিনরা নিজেদের চোখে দেখেছিলেন তাদের শত্রুদের সংখ্যা তাদের তুলনায় দ্বিগুণ, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে সাহায্যের মাধ্যমে বিজয় দান করেন। নিশ্চয়ই এর মধ্যে অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের শিক্ষা রয়েছে। এই নির্দিষ্ট আয়াত বেছে নেওয়ার বিষয়টিকে বিশ্লেষকেরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সবশেষ জানিয়ে দেব, বাড়ি থেকে বেরোতেই ঘাড়ে ঝাঁপ দিল সিংহ, যুবকের প্রাণ বাঁচাতে পাথর ছুঁড়লেন গ্রামবাসী।
ভারতের গুজরাটের ভাবনগর জেলার পালিতানা তালুকের গার্জিয়া গ্রামে বাড়ির বাইরে বের হওয়ার পর এক যুবকের ওপর সিংহের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার 6 জুলাই সকালে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত ব্যক্তির নাম কালু পারমার বা কালুভাই বোগাভাই গামারা। তিনি মালধারী সম্প্রদায়ের সদস্য। সকালে বাড়ির বাইরে গরুকে খাবার দিতে গেলে হঠাৎ পেছন থেকে একটি সিংহী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সিংহীটি তাকে মাটিতে ফেলে শরীরের ওপর সামনের একটি পা রেখে চেপে ধরে রাখে এবং হাত আঁকড়ে ধরে নড়াচড়া করতে বাধা দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে কালু পারমার সম্পূর্ণ শান্ত থাকার চেষ্টা করছেন। এমনকি সিংহীটিকে উত্তেজিত না করতে আলতোভাবে তার গায়ে হাতও বুলিয়ে দেন। এই সময় গ্রামবাসীরা চিৎকার করতে থাকেন এবং সিংহীটিকে তাড়াতে একের পর এক পাথর ছুঁড়তে থাকেন। তবে দীর্ঘ সময় ধরেও সিংহীটি তাকে ছাড়েনি। পরে নিজেই ঘটনাস্থল ছেড়ে পাশের জঙ্গলের দিকে চলে যায়। স্থানীয়দের দাবি, সিংহীটি প্রায় আধ ঘন্টা ধরে পারমারকে মাটিতে চেপে রেখেছিল। ভিডিওতে আরও একটি সিংহকে আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। উদ্ধারের পর আহত পারমারকে প্রথমে পালিতানা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভাবনগরের স্যার টি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে নখের আঘাত রয়েছে বলে জানা গেছে। স্থানীয় এক সংবাদ মাধ্যমকে পারমার বলেন, আমি গরুগুলোকে খাবার দিতে যাচ্ছিলাম, তখন হঠাৎ পেছন থেকে সিংহীটি আমাকে আক্রমণ করে ফেলে দেয়। সে আমার হাত ধরে অনেকক্ষণ ছাড়েনি। গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েক বছর ধরে এলাকায় সিংহের ঘন ঘন বিচরণ নিয়ে তারা বন বিভাগকে একাধিকবার সতর্ক করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।